আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে এ পর্যন্ত গ্রেপ্তার 1000-এর বেশি। কমান্ড সেন্টার কাজ শুরু করায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা। আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। বিশেষ অভিযানের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মির্জা ফখরুল। কাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ভোটের সময়সীমা নিয়ে কথা বলবে বিএনপি। অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে প্যাসিজ যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কয়েকদিন ধরে চলা উত্তেজনার জেরে সায়েন্স ল্যাবে সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলি। ফেনীতে আধিপত্য নিয়ে ছাত্রদলের দু গ্রুপের মারামারি। জুলাই আগস্টে গণহত্যার মামলায় আরও 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল 5 দিনের রিমান্ডে। সাংবিধানিক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে ফিরে আসবে আগের অবস্থা, বললেন সিইসি। রাজনীতিতে ঢুকতে চায় না কমিশন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বরিশালের বেলস পার্কে বিপিএল চ্যাম্পিয়নদের ট্রফি উদযাপন। ক্রিকেট তারকারা সময় না দেয়ায় সমর্থকদের ক্ষোভ, মঞ্চ ভাঙচুর। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ধ্যা থেকে কাজ শুরু করেছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে বিশেষ কমান্ড সেন্টার সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান। সন্ত্রাস দমন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, যে কোনো দুর্যোগ সহ বড় ধরনের ইস্যুতে আলাদাভাবে কাজ করছে পুলিশ, র্যাব, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি সহ বিভিন্ন ইস্যুতে আইন শৃঙ্খলার অবনতির মুখে সকল সংস্থার প্রতিনিধিদের এক বৈঠকে একযোগে এক কমান্ডে কাজ করার পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা। দুদিন আগে গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনার পর ডেভিল হান্ট অপারেশনে নামে যৌথ বাহিনী। সেই কার্যক্রম চলার সময় থেকেই কাজ শুরুর ঘোষণা আসলো সেন্ট্রাল কমান্ডের। এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে, এটা তার কাজ শুরু করছে এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, পুলিশ আছে, বিজিবি আছে, তারপরে কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। কমান্ড সেক্টরের কাজ শুরু হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও কুইক রেসপন্স করা যাবে বলে আশা করেন প্রেস সচিব। আর্ম ফোর্সেস ল এনফোর্সিং এর কাজ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে সেই অগাস্ট মাসের থেকে। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। কোনো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। দেশের অর্থনীতি খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, বিগত সরকারের সময়ের দুর্নীতির কারণে বহু বিদেশি বিনিয়োগ হারাতে হয়েছে বাংলাদেশকে। যে সমস্যাগুলো তৈরি করছিল সেই সময় পতিত স্বৈরাচারের কানেক্টেড পলিটিশিয়ানরা বা তাদের পাওয়ারফুল পলিটিশিয়ানরা, এর ফলে বিদেশি যে বিনিয়োগ, বড় একটা বিনিয়োগ বাংলাদেশে আসে নাই। এবং ইভেন কিহাকসন নিজে
বাংলাদেশের বিনিয়োগের বাইরে উনি অনেক বিনিয়োগ ভিয়েতনামে নিয়ে গেছেন, সেখানে তার কোম্পানি অনেক বড় হয়েছে। একই সাথে আসছে রোজায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে কঠোর মনিটরিং টিমও কাজ করবে বলেও জানান শফিকুল আলম। আমরা মনে করি যদি সরবরাহ ঠিক থাকে এগুলো কোনো বিগ ইস্যু না। আমাদের আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সতর্ক করে বলেন, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদেরই গ্রেপ্তার করা হবে। আর স্বরাষ্ট্র সচিব বলেছেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় মানবাধিকারকে গুরুত্ব দেওয়া হচ্ছে, না হলে অতীতের সাথে পার্থক্য থাকবে না। অতীত আওয়ামী লীগ নেতাকর্মীদের নতুন করে সংগঠিত হওয়ার প্রেক্ষাপটে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত থেকে শুরু হয়েছে ফ্যাসিস্ট ও সহযোগীদের গ্রেফতারে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, যারাই পরিস্থিতি অস্থিতিশীল করবে তাদের ছাড় দেওয়া হবে না। অপারেশন অব্যাহত থাকবে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ত্রিপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। অপারেশনে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় এজন্য যৌথ বাহিনী সতর্ক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো, আমরা তো ওই পথে হাঁটতে পারবো না। মানবাধিকার এবং পরিবেশ, মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল। সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়নাঘর যেন আর তৈরি না হয় কোনোদিন। পুলিশের কেউ ফ্যাসিস্টদের সাথে যোগাযোগ করছে কিনা তা তদন্ত হচ্ছে। এরই মধ্যে 4 এসপি সহ 5 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সচিব জানান, সরকারের নজরদারিতে আছেন আরও অনেকে। যারা ওইখান থেকে কি বলে এখন কাউন্সেলিং করতেছে, তারা তখন পয়সা দিয়া কাউন্সেলিং কইরা যে কাজ করাইতে পারে না, সেই সিস্টেম ফেল করেছে। আপনার ধারণা ওখান থেকে বসে কাউন্সেলিং করে তারা খুব এফেক্টিভ কিছু করতে পারবে? যারা আনস্টেবল করার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনানুগ উপায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2-1 দিনের মধ্যে দেখতে পারবেন, না তো কিছু গ্রেপ্তার হলে জানা যাবে। স্বরাষ্ট্র সচিব বলেন, যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে পরাজিত শক্তির চিহ্ন রাখা হয়নি। এক্ষেত্রে বাংলাদেশ অমানবিক না হলেও ছাড় পাবেন না দোসররা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এর আগে গাজীপুরে শনিবার রাতভর যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে অন্তত 82 জন। এর মধ্যে 40 জন জেলা পুলিশ ও 42 জনকে গ্রেপ্তার করেছে জিএমপি। মামলার পর তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। সন্ত্রাসীদের ধরতে অব্যাহত থাকবে অভিযান। আতঙ্কে জনশূন্য ধীরাশ্রমের দক্ষিণ খান এলাকা। শুক্রবার ধীরাশ্রম এলাকায় ফাঁদে ফেলে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। প্রতিবাদে বিক্ষোভে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাত থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর জেলা পুলিশের আওতাধীন 5 থানা এলাকায় বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। ভোর পর্যন্ত আটক হয় অন্তত 40 জন। তাদের মধ্যে কাপাসিয়ায় ধরা পড়েছে সর্বোচ্চ 11 জন। বাকিরা আটক হয়েছে শ্রীপুর, জয়দেবপুর, কালীগঞ্জ ও কালিয়াকুড়ে। বিভিন্ন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে। নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। অভিযান চালানো হয়েছে মহানগরের 8 থানা এলাকাতেও। ভোর পর্যন্ত ধরা পড়েছে অন্তত 42 জন। এর মধ্যে সদর মেট্রো থানায় আটক হয়েছে সর্বোচ্চ 16 জন। বাকিরা বিভিন্ন থানায় ধরা পড়েছে। ব্রিফিংয়ে জিএমপি কমিশনার জানান, আটককৃতদের সবাই আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। কয়েকজন সরাসরি সম্পৃক্ত ধীরাশ্রমে ছাত্র জনতার উপর হামলার ঘটনায়। যারা যখন ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না, জনগণকে প্রতিপক্ষ ভেবে জনগণকে শান্তি দিবে না, এই কথা বলে, তখন পুলিশের জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। পুলিশ অবশ্যই তখন একটু অ্যাগ্রেসিভভাবে না করলে জনগণকে শান্তিতে ঘুমাতে দিতে হয়, এটি তো আমাদের দায়িত্ব। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এদেরকে, যাতে এটা বাংলাদেশে একটা উদাহরণ হিসেবে থেকে যায় যে ছাত্রদের উপর যারা হামলা করবে তারা কি করুণ পরিণতি ভোগ করবে। এদিকে অভিযানের পর থেকে জনশূন্য হয়ে পড়েছে ধীরাশ্রমের দাক্ষিণ খান এলাকা। গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া বেশিরভাগ মানুষই। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে, যার জন্য দায়ী পতিত ফ্যাসিস্ট রেজিম। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে বিএনপি মহাসচিব অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্তকে স্বাগত জানান। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আন্দোলন ও নির্বাচন দুটোর জন্যই প্রস্তুত বিএনপি। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ শেষে 6 দিন পর বিকেলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভালো অভিজ্ঞতা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব কথা বলেন ধানমন্ডি ৩২-এর বাড়িভাঙ্গা ও দেশ জুড়ে বুলডোজার কর্মসূচি নিয়ে। শেখ হাসিনার ফাঁদে পা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। একটা অন্ধকারকে দূর করতে আর একটা অন্ধকারকে দূর করা যায় না। সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিরতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে। পতিত ফ্যাসিস্ট রেজিমকেই চলমান অস্থিরতার জন্য দায়ী করেন মির্জা ফখরুল। স্বাগত জানান অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্তকে। স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনের পরে এতদিনও একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে বিকেলে রাজধানী মতিঝিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার ও জনসম্পৃক্ততা বিষয়ক কর্মশালায় যোগ দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, ভরাডুবির ভয়ে নির্বাচন নিয়ে অনেকের আগ্রহ কম। বিএনপির নামে চাঁদা আর আপনার নিলে হাদিয়া, এমন কথাবার্তা বলা তো ঠিক না। বিএনপি কোনো হাদিয়াও নেয় না, চাঁদাও নেয় না। নির্বাচন হলে আপনাদের অনেকের ভরাডুবি হবে, সেই ভয়ে আপনারা নির্বাচনে যেতে চান না। যদি কালকেও নির্বাচন হয়, বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত। যদি আন্দোলন করতে হয়, বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত। আমরা আন্দোলন, নির্বাচন দুটোই প্রস্তুতি বিএনপির ইনশাল্লাহ আছে। বিএনপির এই নেতা শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খল পরামর্শ গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান। আপনারা যারা আজকে দেশকে অস্থির করছেন, আপনারা হয়তো মনে করছেন যে ভালো কাজ করতেছেন, হয়তো মনে করছেন না, এটা ভালো কাজ নয় যেটা হচ্ছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যেহেতু নির্বাচনের সময় ঘোষণার দায়িত্ব সরকারের, তাই এ নিয়ে প্রধান উপদেষ্টার সাথেই কাল আলোচনা হবে। বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী কোনো বিধান বা আইনের পরিবর্তন হলে ইসিকে সেটা মানতে হবে। তবে সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মনে করলে সেটায় বাধা দেবে বিএনপি। আগামী মে-জুন মাসের মধ্যেই ইসি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে পারবে বলেও মনে করেন তিনি। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। আমাদের কাছে মনে হয়েছে তাদের কথায় আগামী মে মাস, জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট, আপডেটেড ভোটার লিস্ট দিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নাই। কয়েকদিন ধরে চলা উত্তেজনার জেরে বিকেলে সংঘর্ষ হয়েছে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে। ঘটনায় আহত হয়েছে অন্তত 5 জন। এদের মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের কারণে মিরপুর রোডে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। ইট পাটকেল নিক্ষেপের কারণে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ থাকলেও সংঘর্ষ থামাতে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি 2 কলেজের প্রশাসনের কাউকেও।
কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে। তারই চূড়ান্ত রূপ দেখা গেল রোববার বিকেলে। মিরপুর রোডে অবস্থান নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা। চলে ইট পাটকেল নিক্ষেপ। আইডিয়ালের শিক্ষার্থীরা এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে দেয়। কলেজ ফটকে ভাঙচুর চালায়। সিটি কলেজের শিক্ষার্থীরাও ভেতর থেকে ইট আর পানি ছিটিয়ে প্রতিরোধ করে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, কিছুদিন আগে তাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের হেনস্থা করেছে সিটির শিক্ষার্থীরা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে তারা। উল্টো আইডিয়ালের বিরুদ্ধেই তাদের ক্যাম্পাসে হামলা চালানোর দাবি করেছে সিটি। এইখানে আটকাইবো, আটকাই মারবো, তারপর এইতে আমাদের আইডি কার্ড খুলে রেখে দেবো। এক্সাম নিতে আসার সময় সেম ঘটনা সায়েন্স ল্যাবে আমাদের ছোট ভাইদেরকে মারা হয়েছে। ধানমন্ডি 27-এ মারছে, আর তারপর এইখানে হ্যাপি নিচে মারছে আর কি সিটি কলেজের ছেলেরা আমাদের ফার্স্ট ইয়ার ছেলেদেরকে। এর জবাবেই এই ঝামেলা সৃষ্টি আর কি। মারামারির মধ্যে মানে ছুরি দিয়ে আপনার বুক থেকে এই পর্যন্ত ফাড় দিছে। ফাড় দিয়ে আমাদের আইডিয়াল কলেজ একজন ঢাকা মেডিকেলে এখন ভর্তি। এই জন্য আমরা আমাদের পোলাপান সামলাতে পারতেছি না। পোলাপানের মাথা গরম, কি আমরা হাত দিয়ে বাঁশ দিয়ে মারামারি করছি, তোমরা কেন ছুরি ইউজ করবা? তোমরা কি স্টুডেন্ট না? সংঘর্ষস্থলে অবস্থান ছিল আইনশৃঙ্খলা বাহিনীর, তবে তাদের কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। পুলিশ বলছে কয়েকদিন ধরে উত্তেজনার প্রেক্ষিতে দুই কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও তারা তা নেয়নি। অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদেরকে ইনফর্ম করেছি, তাদেরকে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য বলেছি। এখন এই ক্ষেত্রে হয়তো তারা যেই উদ্যোগ গ্রহণ করার কথা বা যেভাবে যতটুকু তাদের উদ্যোগী হওয়ার কথা তারা হয়তো উদ্যোগী হয় নাই, না হওয়ার কারণে স্টুডেন্টরাও তাদের উপরে ভরসা করতে না পেরে এখানে রাস্তায় চলে আসছে। সংঘর্ষের কারণে যান চলাচল ব্যাহত হয় মিরপুর রোডে। অফিস ফেরত যাত্রীরা পড়েন ভোগান্তিতে। এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ করেছে আইডিয়ালের শিক্ষার্থীরা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আসলে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুপক্ষ। গোলাগুলিতে আতঙ্ক ছড়ায় এলাকায়। একজন গুলিবিদ্ধ সহ আহত হন 5 জন। এদিকে ফেনীর দাগনভূঞায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে ছাত্রদলের দুপক্ষে। এতে আহত হন অন্তত 10 জন। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বেশ কদিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এর জের ধরে রোববার দুপুরে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় প্রকাশ্যে গুলি ছুটতে দেখা যায় কয়েকজনকে। পুলিশ জানায় এস সুহি নামের ওই কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় রনি ভুইয়া ও শরীফ চৌধুরীর মধ্যে বিরোধ চলছে। দুপক্ষই বিএনপির রাজনীতির সাথে জড়িত। কারখানা থেকে রনির লোকজন ঝুট বের করতে গেলে বাধা দেয় শরীফের লোকজন। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 5 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই যে দুই পাশ দিয়ে মার্কেট দোকানপাট, এই দোকানপাটে মানুষের উপর অত্যাচার, টাকা পয়সা লয়ে আপনার চিন্তা করে লয়ে যায়। সারাদিন বেচছে, যা আছে টাকা পয়সা লয়ে গেছে। তারপরে মনে করেন 2টা 3টা 4টা লোকের গুলি করছে। এদিকে ফেনীর দাগনভূঞায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রদলের দুপক্ষ। স্থানীয়রা জানায় শেখ হাসিনার বিচারের দাবিতে দাগনভূঞা বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলের ডাক দেয় জেলা ছাত্রদলের সহসভাপতি জামশেদুর রহমান ও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল জাবেদ গ্রুপ। এর জের ধরে বাধে সংঘর্ষ। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাহিদ হাসান, যমুনা নিউজ। জুলাই বিপ্লবে শহীদদের মধ্যে কয়েকজনের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকালে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ অভ্যুত্থানে অধিদপ্তর গঠন, আহত ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। শহীদ পরিবারের প্রত্যাশার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা। একই সাথে শহীদ পরিবারের কাছে সরকারের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ডক্টর ইউনূস। জুলাই আগস্টে গণহত্যার মামলায় আরও 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি এপিবিএন সদস্য সুজনকে 12 ফেব্রুয়ারি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেন ট্রাইব্যুনাল। উত্তরা, রামপুরা ও মহাখালী এলাকায় হত্যাযজ্ঞ চালানোর দায়ে 7 জনকে গ্রেপ্তারের বিষয়ে আলাদা 3টি আবেদন করে প্রসিকিউশন।
শুনানি শেষে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এছাড়া 5 আগস্ট চানখারপুলে গুলি চালানো এপিবিএন সদস্য সুজনকে একদিন জিজ্ঞাসাবাদের আদেশও দেন আদালত। এ সময় শুনানিতে তদন্তের অগ্রগতি জানতে চান ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায় এ মাসেই 2-3টি মামলার তদন্ত শেষ হবে। চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। আমরা গ্র্যাভিটি অফ দি অফেন্সকে আমরা প্রাধান্য দিয়ে তদন্ত করছি এবং যে সকল অপরাধের গভীরতা অনেক বেশি আমরা সে সকল অপরাধের তদন্ত প্রতিবেদনই আগে জমা দেওয়ার জন্য প্রস্তুত করছি। গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় পুলিশের ডিআইজি মোল্লা নজরুল ইসলাম ও পল্টন মডেল থানার হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি AKM শহীদুল্লাহকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে CMM আদালত এ আদেশ দেন। এদিকে সিলেট ও বাগেরহাটের সাবেক 2 SP আব্দুল মান্নান ও আবুল হাসনাতকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জুলাই আগস্ট গণহত্যার মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক OC মুজিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উত্তাল জুলাই। ওই মাসের 22 তারিখ রাজধানীর প্রগতি সরণিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন গুলশান কমার্স কলেজের ছাত্র ফাহিম হোসেন জুবায়ের। পুলিশের গুলিতে গুরুতর আহত ফাহিম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গুলশান থানায় হত্যা চেষ্টা মামলা করেন ফাহিমের বাবা। মামলায় গুলি করার অন্যতম নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে। শনিবার রাজশাহীর সারদা থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয় তাকে। রোববার বিকালে আদালতে তোলা হলে 5 দিনের রিমান্ড দেন বিচারক। প্রায় 2000-এর উপরে যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, প্রত্যেকটি হত্যার নীল নকশা এবং তাদের এই যে ষড়যন্ত্র এবং সাধারণ পুলিশকে দিয়ে গুলি করানো এবং মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করার যে প্রচেষ্টা, এগুলি সব কিছুর মধ্যেই এই মোল্লা নজরুল ইসলাম জড়িত। একই দিন আদালতে তোলা হয় ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে। রাজধানীর পল্টন মডেল থানায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকেও 5 দিনের রিমান্ড দেন আদালত। এদিকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক OC মুজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এছাড়াও এদিন কারাগারে পাঠানো হয়েছে সিলেট ও বাগেরহাটের সাবেক 2 SP আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ। কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে নয়, নিরপেক্ষ থাকবে কমিশন, এমনটাই জানিয়েছেন CEC AMM নাসির উদ্দিন। বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে, অন্যথায় আগের অবস্থায় ফিরে যাবে, যা প্রভাব ফেলবে নির্বাচনে। নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম অব ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাংবাদিক হোসেন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মতদ্বৈততা থাকবে, ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে, সব কিছু মিলিয়ে এটা আমাদেরকে চলতে হবে। অনুষ্ঠানে CEC বলেন, কোনো রাজনীতিতে না জড়িয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায় EC। তবে কমিশনের ওপর থেকে রাজনৈতিক প্রভাব বন্ধ করা না গেলে হতে পারে অতীতের মতোই নির্বাচন, এই আশঙ্কাও প্রকাশ করেন তিনি। ইলেকশন কমিশন একা শুধু নষ্ট হয় নাই, আমাদের প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। দোষ যদিও সবাই ইলেকশন কমিশনকে দিচ্ছে, কিন্তু আমি তো দেখি যে কোন প্রতিষ্ঠানটা ভালো আছে বলেন, কোন ইনস্টিটিউশনটা কত আছে বলেন। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এ সময় নিরপেক্ষতা বজায় রেখে মানসম্মত রিপোর্টিংয়ের ওপর গুরুত্ব দেন যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম। আমরা সবাই আসলে মানুষের কথা বলি, বাংলাদেশের মানুষের কথা বিশেষত। সো ওই মানুষটা কি চাই সেটা যদি রিপোর্টে না থাকে, ওই মানুষটা কিভাবে চাই সেটা যদি না থাকে, তাহলে এত কাজ এত আয়োজন করে লাভ নাই। সেটা ইসির ক্ষেত্রেও তাই। নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুরস্কার পান সাংবাদিক মাহমুদুল হাসান পারভেজ, সাইদুর রহমান এবং মেহেদি হাসান। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
মৌলিক কিছু সংস্কার না করে ভোটের আয়োজন করলে নির্বাচনকে গণহত্যা করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত কোনো বিশৃঙ্খল পরিস্থিতিকে সমর্থন করে না। রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত যখন সঠিক হবে তখন আইনশৃঙ্খলা সহ সব পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও দাবি করেন তিনি। এছাড়া প্রকৃত ডেভিলদের ধরা গেলে অপারেশন ডেভিল হান্টে দেশের জনগণের সমর্থন থাকবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় ভারত সরকারের দেয়া বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত বলছে বাংলাদেশ। বিকেলে ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এই তথ্য জানান। বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত ৫ ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয় সে বিষয়ে অন্তর্বর্তী সরকার অবস্থানে স্পষ্ট করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতে বিভিন্ন সময় নানা ধরনের বিরূপ পরিস্থিতি উদ্ভব হয়, তবে বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য দেয় না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। রফিকুল আলম আরও জানান, ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটে যোগ দিতে দুবাই যাবেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত ৫ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে গত ৬ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। গেল ৬ মাসে কিছুই হয়নি তা সঠিক নয়। দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ঠিক না হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে। দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিক ফোরাম আয়োজিত মিট দ্য প্রেসে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, উন্নয়ন সহযোগীরা মোটামুটি সন্তুষ্ট, তাদের সহায়তা কাজে লাগবে। তিনি বলেন, এই সরকার সব কিছু করতে পারবে না, বড় বড় সংস্কারও করা যাবে না, তবে পদচিহ্ন রেখে যাবে। পরে যারা আসবে তারা যেন সংস্কার অব্যাহত রাখে। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান অর্থ উপদেষ্টা। বলেন, দক্ষ কর্মী বিদেশে পাঠাতে গুরুত্ব দিচ্ছে সরকার। তাদের কাছে আমার অনুরোধ, আমরা করছি, ব্যর্থতা আছে, কিন্তু একটু লোকজনকে একটা স্টান্স দেবেন যে ওনারা চেষ্টা করছে যতটুকু। এবং উই ওয়ান্ট টু লিভ এ ফুটপ্রিন্ট। আমরা সব কিছু করতে পারবো না, বড় বড় সংস্কারও করতে পারবো না, ব্যাংকিং আইন টাইন চেঞ্জ করা, এগুলো তো আমি বলছি করবো এখন, কিন্তু ফুটপ্রিন্টটা মানে অ্যাটলিস্ট আমরা যেটা করছি লোকজন কনভিন্স, এটা যেন ওরা কন্টিনিউ করে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আরও 2 বছর অপেক্ষা করতে হবে। আপাতত ৪৫ কিলোমিটারে ভাঙন রোধে বাঁধের জন্য টেন্ডার দেয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, তিস্তা চুক্তি বাস্তবায়নে প্রয়োজনে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা হবে। তিস্তা পারে গণশুনানিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তারা। কাউনিয়ার তিস্তা সড়ক সেতু ও ব্রিজের পাশে দাঁড়িয়ে এভাবেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান ভুক্তভোগী এই নারী। দয়া করিয়া তোমার অনুরোধ করি, ব্রিজটা দেওয়ার মতন ক্ষমতা করেন। আমার হয়েছে কপাল পোড়া, আমার দুঃখ কায়ও দেখে না, খালি ভোলায় আজ যায়। নদী আন্দোলনের সাথে যুক্তরাও মনে করেন, এই সরকারের আমলে কাজ শুরু না হলে এই প্রকল্প আর বাস্তবে রূপ পাবে না। এই কাউনিয়া পীরগাছা থেকে শুরু করে লালমনি পর্যন্ত তিস্তা মহা প্রকল্প বাস্তবায়ন করতে হবে, করতে হবে, করতে হবে। শেষ মুহূর্তে এসে স্বৈরাচারী হাসিনা সরকার তিস্তার পারের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব জানালেন, এই সরকারের আমলেই মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা চুক্তির জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আইনের সহযোগিতা নিতে হবে। আন্তর্জাতিক চাপ দেওয়ার পক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদও। প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে মামলা দায়ের করে হলেও তিস্তার ন্যায্য পানির হিস্সা আদায় করতে হবে। প্রয়োজনে
আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। পানি সম্পদ উপদেষ্টা বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে চীনকে 2 বছর সময় দিতে সম্মত হওয়া গেছে। ভাঙন রোধে 45 কিলোমিটার এলাকায় চলতি মাস থেকেই শুরু হবে টেন্ডারের কার্যক্রম। আমরা তাদেরকে 2 বছর সময় দিতে সম্মত হয়েছি, কিন্তু 2টা শর্ত। আমি এই 2টা শর্ত যোগ করে দিয়েছি। একটা শর্ত হচ্ছে এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। তিস্তা অববাহিকার মানুষের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই পানির ন্যায্য হিস্সা নিশ্চিতে উদ্যোগ নিতে হবে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বিপিএলের 11তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরেই ভক্তদের জন্য ট্রফি নিয়ে কীর্তনখোলার পাড়ে ফরচুন বরিশাল। শহরের বেলস পার্কে শিরোপা উদযাপনে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। যদিও শেষ মুহূর্তে হট্টগোলে পণ্ড হয়ে যায় অনুষ্ঠান, ভাঙচুর করা হয় মঞ্চের চেয়ার সহ বিভিন্ন আসবাব। আহত হন গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন সমর্থক। বিপিএলে টানা 2 বারের চ্যাম্পিয়নদের বরণ করে নিতে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় বরিশালের বেলস পার্ক মাঠ। কিন্তু যাদের নিয়ে আয়োজন সেই তামিম, মুশফিক, রিয়াদরা মঞ্চে পৌঁছলেন নির্ধারিত সময়ের ঘণ্টা দেড়েক পর। প্রিয় তারকাদের ক্ষণিকের উপস্থিতি হতাশ করেছে স্থানীয় সমর্থকদের। চ্যাম্পিয়নদের প্রস্থানের পর শুরু হয় হট্টগোল, ভাঙচুর করা হয় মঞ্চ। এ ঘটনায় আহত হন গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন সমর্থক। খুব ভালোভাবে এনজয় করতে পারবো, বাট আইসে কিছুই দেখতে পারলাম না। এখানে অনেক দূর দূর দিকে মানুষজন আসছে, 2 মিনিটের ভিতরেই মানে একদম শেষ হয়ে গেল। যে প্রত্যাশা নিয়ে আসছে আমরা অনেক সময় দাঁড়াই রয়েছি, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী আমরা ওই রকমের পাইনি। আইন শৃঙ্খলা বাহিনী ঠিক মতন কাজ করতে পারেনি, যার কারণে এই রকমের বিশৃঙ্খলা হয়েছে। এটা আসার কথা ছিল 2টায়, আসছে আর 5টার সময়। খুব কষ্ট লাগছে, আর এই সম্মানটা দিতে পারলাম না। কথা ছিল লঞ্চে আসবেন টানা 2 বারের চ্যাম্পিয়নরা। সেই ট্রফি এসেছে বরিশালে, তবে বিমানে উড়ে। দুপুর 1:45টায় বরিশাল বিমানবন্দরে অবতরণ করে ফরচুন বরিশালের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে বহনকারী বিশেষ বিমান, সাথে কাঙ্ক্ষিত 2 ট্রফি। তাদের বরণ করে নিতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় অবস্থান নেয় স্থানীয় ক্রিকেট প্রেমীরা। সেখান থেকে টিম বাসে করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন ক্রিকেটাররা। এ সময় ঢাকা বরিশাল মহাসড়ক জুড়ে দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মহাসড়ক। বরিশাল কাপ আইছে, এই ফিলিংস পুরো কেমনে প্রকাশ করব? আমরা সবাই করে দেব তামিম ইকবালের অসাধারণ ক্যাপ্টেন্সি, যার জন্য আজকে আমাদের এই কাপ বরিশালে আসছে। আমরা সবাই মিলে দেখতে আসছে, আর এটা আমাদের বরিশালের গর্ব। আমরা অনেক খুশি হয়েছি, ইনশাআল্লাহ সামনেও আবার কাপ পাবে। বিকেল 4:30টায় বেলস পার্ক মাঠে প্রবেশ করে টিম বাস। সাথে সাথে মাঠে উল্লাসে মাতে বরিশালের ক্রিকেট প্রেমীরা। নেচে গেয়ে উদযাপন করে শিরোপা জয়ের আনন্দ। এ সময় ট্রফি হাতে বরিশাল টিমকে অভিনন্দন জানানো হয়। ফেরার তাড়াহুড়োয় সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেননি কোনো ক্রিকেটার, যে হতাশায় উৎসবের শেষটা পরিণত হয় বিশৃঙ্খলায়। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। নিরাপত্তাজনিত কারণে ভক্ত সমর্থকদের সাথে বেশিক্ষণ সময় কাটাতে পারেননি ফরচুন বরিশালের ক্রিকেটাররা। লাখো মানুষের সাথে টানা 2 আসরে জেতা 2টা শিরোপা নিয়ে বেশিক্ষণ উদযাপন করতে না পারায় ক্ষমা চেয়েছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। তবে লাখো জনতার ঢল দেখে আনন্দিত তামিম। I know you guys are disappointed যে আমরা আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন, এতগুলা মানুষ আসছেন, বাট আমাদেরকে খুবই অল্প সময়ের জন্য দেখতে পেরেছেন। বাট আশা করি আপনারা আমাদের কথাটা একটু চিন্তা করবেন যে একটা সিকিউরিটি সমস্যা ছিল, যদি ওখানে কোনো প্লেয়ার পড়ে যেত বা ওখানে কোনো প্লেয়ার ব্যথা পেয়ে যেত তখন জিনিসটা খুব বাজে হইতো। বাট যে কথাটা স্টেজে উঠে বলতে চাচ্ছিলাম আপনাকে এখানেই বলে দিই, যেহেতু ওখানে বলার সুযোগ হয় নাই, যে আমি অনেকগুলা দলে খেলেছি দেশে বিদেশে।
আমি ফরচুন বরিশালের মতো ফ্যান বেজ আমি কোথাও দেখি না। আর আজকে আপনারা যে জিনিসটা আমাদেরকে দেখাইছেন, আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। ভারতের ছত্তিশগড়ে যৌথ বাহিনীর সাথে তুমুল বন্দুকযুদ্ধে হয়েছে মাওবাদীদের। নিরাপত্তা বাহিনীর 2 সদস্য সহ প্রাণ হারিয়েছেন 31 মাওবাদী। রোববার বিজাপুরের পশ্চিম বাস্তার এলাকায় এই ঘটনা ঘটে। যৌথ বাহিনীর অভিযানে শনাক্ত করা হয় মাওবাদীদের অবস্থান। এ সময় অভিযান চালালে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাওবাদীরা। পাল্টা হামলা চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কয়েক ঘন্টা ধরে চলে বন্দুকযুদ্ধ। মাওবাদীদের দমনে দীর্ঘদিন ধরেই ছত্তিশগড়ে জুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ, স্পেশাল টাস্কফোর্স সহ সেনা সদস্যরা। এর আগে গেল সপ্তাহে আরেক অভিযানে নিহত হয় 8 মাওবাদী। ভয়াবহ ভূমিধসের কবলে পড়েছে চীনের সিচুয়ান প্রদেশ। প্রাথমিক তথ্য অনুযায়ী নিহত একজন, নিখোঁজ অন্তত 30। প্রদেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে তৈরি হয়েছে এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি। কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার মধ্যরাতে হওয়া ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইবিন শহরের একটি গ্রাম। কাদামাটিতে চাপা পড়েছে বেশ কয়েকটি বাড়িঘর, চাপা পড়ে আছে অনেকে। চলছে উদ্ধার কাজ। রাস্তাঘাট বিধ্বস্ত হয়, ব্যাহত যোগাযোগ ব্যবস্থাও। আরও ভূমিধসের সংখ্যা থাকায় জারি হয়েছে সতর্কতা। আশেপাশের অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েকশো মানুষকে। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।